পড়ছিলাম নবরূপা, কলমে অনামিকা তাহসিন রোজা, পর্ব সংখ্যা ৩। মেয়েরা কি জন্মগত ঢঙ্গি, নাকি জন্মের পর নিজের বাড়ি ছোট মেয়ে দেখে এত আদর পেয়ে ঢঙ্গি হয়, তা ভেবে পায় না ইরফান কবির। পৃথিবীতে যেমন এখনো অনেক জিনিসের রহস্য বিজ্ঞানীরা খুঁজে পায়নি, তেমনি তারা এও খুঁজে পায়নি কেন বড় ভাইদের জ্বালাতে ছোট বোনেরা এত পছন্দ করে, আর কেনই বা ছোট বোনরা বড় ভাইদের দু চোখে সহ্য করতে পারে না, অথচ প্রয়োজনে গলায় ঝুলে পড়ে ভাইয়া ভাইয়া বলে মুখে ফেনা তোলার বিশেষ দক্ষতা রয়েছে তাদের। এর জ্বলন্ত প্রমাণ হলো ইরফান কবির ও তার ছোট বোন ইয়াশা কবির। শীতের সকালে সূর্য নিজের সোনালি আবছা আলো ছড়ানোর পূর্বেই ইনায় উঠে পড়ে। তামান্নে এসে ঘুমন্ত ইরফানকে এক পলক দেখে তার পাশ থেকে ইনায়াকে নিয়ে বেরিয়ে পড়ে ঘর থেকে। প্রথমে ভেবেছিল ইরফানকে ডেকে দেবে, পরে থামলো। আজ শনিবার, একটু ঘুমিয়ে নিক, এমনিতেও তেমন কোনো কাজ নেই। ছুটির দিনগুলোতে একটু দেরি করেই ঘুম থেকে উঠে ইরফান, আর সেই হিসেবে রাত জাগে। এনায়াকে ফ্রেশ করে খাওয়ানোর উদ্দেশ্যে তামান্না তাকে নিয়ে যাওয়ার সাথে সাথে ইরফানের ঘরের দরজার সামনে হেলে দুলে এসে দাঁড়ালো ইয়াশা। স্বভাবগতভাবে সে মোটেই চঞ্চল নয়, বরং বাইরে যে কেউ তাকে দেখে খুব ভদ্র ও শান্ত মেয়ে বলে প্রশংসা করে। এমনকি সে সত্যি অনেক ম্যাচিউরড একটা মেয়ে বটে, কিন্তু কোনো কারণ ছাড়াই কেন যেন বাড়িতে ইয়াশার মাথায় জিন চেপে বসে। নইলে কেনই বা সে ঘুমন্ত ইরফানের দিকে চোখ সরু করে তাকিয়ে ফট করে এসে কম্বল টান মেরে ফেলে দেবে। রীতিমতো ঘুমের ঘোরে ভ্রুজোড়া কুঁচকে নিল ইরফান। সে বেশ ভালোই জানে ঘরে কার আগমন ঘটেছে। ঘুমন্ত গলাতেই চোখ বুজে সে ধমক দিল ইয়াশাকে। ইয়াশার বাচ্চা, ট্রাক চাপা দিয়ে চ্যাপটা করে দেব বেয়াদব। সকাল সকাল মেজাজ খারাপ করবি না, দূর হ, ঘুমোতে দে। ইয়াশা শুনল না বড় ভাইয়ের কথা, দমল না, বরং আরো খেপে গিয়ে এবারে ইরফানের মাথায় দেওয়া বালিশটাও টেনে ফেলে দিল। এ পর্যায়ে বিরক্ত হয়ে ঘুম ঘুম চোখে তাকালো ইরফান। সকাল সকাল ইয়াশাকে সাজগোজ করে থাকতে দেখে অবুঝের ন্যায় রইল। কথায় বলে মেয়েরা নাকি বাবার মতো হয়, অথচ কেন যেন ইয়াশার ক্ষেত্রে অন্যটা হয়েছে। তার ফুপো অত্যন্ত সুন্দরী মহিলা ছিলেন, বলতে গেলে রূপে আগুন ঝলসে যেন চারপাশ। ঠিক তেমনই সৌন্দর্যের অধিকারী হয়েছে ইয়াশা। এমনকি ফুপুর মতো হালকা বাদামি রাঙা চোখও পেয়েছে। মাঝে মাঝে অবশ্য বিড়াল চোখে বলে সবাই খ্যাপায় তাকে। কিন্তু সত্যি বলতে ছোট বোনটাকে ইরফান অনেক ভালোবাসে, তাই কম্বল বালিশ টেনে নেওয়ায় সে একটা বড়সড় ধমক দেওয়ার জন্য প্রস্তুতি নিলেও ছোট বোনের মলিন মুখ দেখে দমে গেল। আর একটু মনোযোগ দিতেই দেখলো হালকা গোলাপি রঙের টুপিস ও সাদা ওড়না গলায় জড়িয়ে দুহাত কোমরে গুজে দাঁড়িয়ে রয়েছে। চুল কোমর পর্যন্ত হয়, বিশাল একটা খোপাও লক্ষ্য করা যায়। যদিও ইরফান জানে বাড়ির বাইরে পা রাখলেই এই খোপা খুলে চুল নিয়ে হাজারো রং ঢং করবে তার একমাত্র বোন। ইরফান এবারে ধীরে সুস্থে উঠে বসলো, ভ্রুকুচকে জিজ্ঞেস করলো কি হয়েছে। রাগান্বিত কণ্ঠ ইয়াশার। তুমি কালকে হবু ভাবি পছন্দ করে এসেছ। বিরক্ত হলো ইরফান। সকাল সকাল এসব প্রশ্ন করার জন্য আমার স্বাদের ঘুমটা নষ্ট করলি। কাছে হয়তো একটা কষে থাপ্পড় মারি। ইয়াশা ঝাটকা মেরে সরে পড়লো ইরফানের বিছানায়। এবারে নিজে ইরফানের বুকে ধাক্কা মেরে রাগান্বিত গলায় বলল, আমি তোমার সাথে কথা বলবো না ভাইয়া। তুমি আমায় কোচিংয়ে যেতে বলে লুকিয়ে ভাবি পছন্দ করে এলে। আমি কতবার বলেছিলাম যে আমাকে নিয়ে যেও, অথচ তুমি আমার সাথে প্রতারণা করলে। এটা তুমি ঠিক করনি ভাইয়া। ইরফান এবারে ক্লান্ত ভঙ্গিতে বলল, তোকে বললে তুই তো কোচিংটা মিস দিতি। হ্যাঁ অবশ্যই দিতাম তো, এই জন্যই বলিনি। ইয়াশা ছল ছল নয়নে তাকালো নিজের ভাইয়ের দিকে। এমনি অবশ্য মেয়েটা অনেক শক্ত, খুব সহজে কাঁদে না। এমনকি কোনো কিছুর জন্য জেদ ধরে রাগারাগি করে, কিন্তু কখনো কাঁদে না। তবে কেন যেন ইরফানের ক্ষেত্রে একটুতেই কেঁদে ফেলে মেয়েটা, বড্ড দুর্বল বড় ভাইয়ের সামনে। বেচারা ইরফান এবার হার মানল। সেও তো ছোট বোনের চোখের পানি সহ্য করতে পারে না। সে এবারে নিস্তেজ গলায় বলল, আচ্ছা ঠিক আছে, সরি। এখন কি করতে হবে সেটা বল। এভাবে সকাল সকাল সাজগোজ করে বসে আছিস কেন? গিরগিটিও হয়তো বা এত তাড়াতাড়ি রূপ পাল্টায় না। যেভাবে ইয়াশা নিজের চোখের পানি মুছে খুশিতে গদগদ হয়ে 32 পাটি দাঁত বের করে হেসে ফেলল। খুশিতে আনন্দে লাফিয়ে উঠে বলল, তেমন কিছু না। তুমি যেহেতু আমাকে কালকে নিয়ে যাওনি, সেই হিসেবে তোমাকে আজকে একটা শাস্তি দেব। সেই শাস্তিটা হলো আমার সাথে এখন শপিং মলে যেতে হবে। ইরফান জানতো এমন কিছুই হবে। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কার্ড দিয়ে দেব, যা খুশি কিনে নিস, আমি যেতে পারবো না। ইয়াশা আবারও হাসি নিভিয়ে ফেলল। ইরফান বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো, আমাকে কেন যেতে হবে? আশ্চর্য, কারণ তোমাকে দরকার। আমি তোমার সাথেই যেতে চাই, প্লিজ ভাইয়া, প্লিজ প্লিজ। বলতে বলতে ইরফানের বাহু জড়িয়ে ধরল ইয়াশা।
আর না করতে পারল না ইরফান। তবে ভ্রু কুচকে কিছু একটা ভাবলো। মনে করে দেখলো শপিং মলে তারও কাজ আছে, গেলে মন্দ হবে না। নিহারিকা ইসলাম গত বছরই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বের হয়েছে। বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছে ছিল তার। ইচ্ছে ছিল নিজের পায়ে দাঁড়ানোর। কিন্তু ভার্সিটি থেকে বেরোনোর পরপরই তাকে বিয়ে দেওয়ার জন্য তার পরিবার এই তোড়জোড় দেখে মনে মনে বড্ড অভিমান করে বসলো মেয়েটা। আর বলতে পারলো না তার ইচ্ছেটা, প্রকাশ করতে পারলো না তার আকাঙ্ক্ষা। সবকিছু মাটি চাপা দিয়ে একের পর এক পাত্রের সামনে হাজির হতে থাকলো। মুখে না বললেও সে বুঝতে পারলো তার বাবা মা তাকে এখন বোঝা মনে করছে। জানে না কেন, শুধু কি গায়ের রঙের জন্যই নাকি অন্য কোনো কারণে, কিছুই জানে না সে। কিন্তু এটা বুঝে যে তাকে যত তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দিতে পারবে, একটা সংসার তাকে ঢোকাতে পারবে, ততই ভালো। বিয়ের কথা পাকা হওয়ার পর থেকে তার বাবা মায়ের যে স্বস্তির শ্বাসটা নিহারিকা দেখেছে, সেটা আজ পর্যন্ত সে কখনো দেখেনি। তার নিজের ভাগ্যের প্রতি পরিহাস করে হেসে সে আর কোনো কিছুই ব্যক্ত করেনি। জীবনের স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। আর কোনো ইচ্ছে নেই তার। ইচ্ছে না থাকলে কোনো কিছুই হয় না। মনের সব ইচ্ছে মরে গিয়েছে। রেবেকা বানুর বয়স হয়েছে। নাইমুল ইসলামের থেকেও তার বয়স যেন বেশি তাড়াতাড়ি বেড়েছে। নইলে কেনই বা এত তাড়াতাড়ি তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী হওয়ার উপক্রম হবেন? ভদ্রমহিলা প্রায় প্রতিদিন কোমর ব্যথা থাকে, কাজ করতে পারে না। নিলয় বাড়ির বড় ছেলে, সে তো চাইলেও সবকিছু করতে পারে না যেসব একজন গিন্নি করে। সে হিসেবে নিহারিকাকে বাড়ির মেয়ে হিসেবে দায়িত্ব নিয়ে সব কাজ করতে হয়। এতে তার মোটেই বিরক্ত লাগে না, ভালোই লাগে। নিলয় বর্তমানে একটা কোম্পানিতে জব করছে, বেশ ভালো স্যালারি। পরিবার চালানোর সামর্থ্য হয়েছে। শুধুমাত্র তার নিজের জন্যই নিলয়ের বিয়েটাও আটকে রয়েছে। তার বিয়ে হওয়ার কয়েক মাসের মধ্যেই মনে হয় নিলয়ের বিয়েটাও হয়ে যাবে। তখন পরিপূর্ণ হবে পরিবার। সবাই কি তখন খুশি থাকবে? বাবা মা কি স্বস্তির শ্বাস ফেলবে? সব অশান্তি কি তখন দূর হয়ে যাবে? এসব ভাবতে ভাবতেই ফার্ম গেটে এসে পৌঁছলো নিহারিকা। বাস থেকে নেমে দাঁড়িয়ে রইল ব্রিজের অপর পাশে। নিহারিকা নিজের কাঁধের ব্যাগ থেকে ফোনটা বের করলো। স্ক্রিনে নিজের মুখটা দেখার চেষ্টা করলো। বারবার চুল ঠিক করলো, ওড়না ঠিক করলো। আজ সে প্রথমবারের মতো বড্ড সাহস করে লাল রঙের সালোয়ার কামিজ পরেছে। বহুত শুনে এসেছে চাপা গায়ের রঙে নাকি লাল রঙের কাপড় মানায় না, তাই বরাবরই এই রংটা কাপড় পরতে ভয় পায় সে, অস্বস্তি লাগে। আজ কোন এক দুর্ভাগ্যের ফলে তার অফ হোয়াইট কামিজটা পরতে গিয়ে ছিঁড়ে গিয়েছে। এমনভাবে ছিঁড়েছে যে সেটা সেলাই করতে অনেক সময় লেগে যাবে। তাই সব শেষে এই লাল রঙের সালোয়ার কামিজ পরে আসতে হয়েছে নিহারিকাকে। এমনিতে আজ একটু ভিন্ন রূপও নিয়েছে। ক্লিপ দিয়ে চুল বেঁধে রেখেছে মাথার পেছনে। চোখে হালকা কাজল ছাড়া কোনো প্রসাধনী নেই। ঠোঁটে হালকা একটু লিপ বাম দিয়েছে। বাম হাতে রয়েছে ঘড়ি। কানে ছোট্ট একজোড়া মানানসই দুল, একটু উঁচু হিল জুতো, ব্যাস এইটুকুই তার সাজ। তবুও যেন তার কাছে খুব বেশি মনে হয়। আসলে আজ ইচ্ছে করেই একটু পরিপাটি হয়ে এসেছে সে। ইচ্ছে করেই একটু প্র্যাকটিস করছে পরিপাটি হয়ে চলাফেরা করার, নিজেকে সুন্দর দেখানোর জন্য, মার্জিত দেখানোর জন্য চেষ্টা করছে। কয়েকদিন পর বিয়ে হবে, তখন তো এটা সেটা করে বা অগোছালো হয়ে চলাফেরা করা যাবে না। তাই এখন থেকেই নিজেকে প্রস্তুত করছে নিহারিকা। কিছুক্ষণ পরেই রীতিমতো ছুটে এসে নিহারিকার কাঁধে হাত রেখে দাঁড়ালো একটা মেয়ে। উজ্জ্বল বর্ণের মেয়েটা হাঁপাতে হাঁপাতে বলল, সরি রে, দেরি হয়ে গেছে। মেয়েটার নাম জ্যোতি, নিহারিকার একমাত্র বেস্ট ফ্রেন্ড। হাই স্কুল লাইফ থেকেই তাদের ফ্রেন্ডশিপ। কাল জ্যোতির বয়ফ্রেন্ড রাদের জন্মদিন, তাই সে বেশ জোর করেই নিহারিকাকে রাজি করিয়েছে রাদের জন্মদিন উপলক্ষে তার জন্য শপিং করতে যাওয়ার জন্য। নিহারিকার প্রথমে ইচ্ছে করছিল না সকাল সকাল বের হতে, কিন্তু জ্যোতি তো নাছোড়বান্দা। ইমোশনাল ব্ল্যাকমেইল করে হলেও নিহারিকাকে আনবে সে। মিরপুর থেকে মেট্রোতে ফার্মগেটে নেমে রীতিমতো ছুটে এসেছে জ্যোতি, তাই অনেকক্ষণ ধরে হাঁপালো সে। এরপর হুট করে নিহারিকার দিকে তাকাতেই যেন 1000 ভোল্টেজের শক খেলো। রসগোল্লার মতো চোখ দুটো বড় বড় করে দুই গালে হাত দিয়ে বলল, হায় হায়, এ আমি কাকে দেখছি? হোয়ার ইজ মাই বেস্টি? কাহা গায়া ও কুত্তি? আর কে তুমি সুন্দরী? তুমি কি মেয়ে নাকি আকাশের কোনো লাল পরী? নিহারিকা চোখ সরু করে তাকালো। অপমান করছিস নাকি প্রশংসা? জ্যোতি এবারে সিরিয়াস হয়ে উঠল যেন। দুহাত বুকে গুজে বলে উঠল, সাহস থাকলে কথাটা আরেকবার বলতো। নিহারিকা নিজেও জানে অন্তত জ্যোতি তাকে কখনো অপমান করে না। গায়ের রং তো দূরে থাক, কখনো তার খুঁতগুলো নিয়েও কোনো কথা বলে না। এই জন্য তো তারা হাই স্কুল থেকে বেস্ট ফ্রেন্ডস। তাই জ্যোতির কথাটাই সে এবারে অপ্রস্তুত হলো। ঘাবড়ে গিয়ে কোনো মতে জ্যোতির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমাকে ঠিক লাগছে?
খুব বেশি বৃষ্টি দেখাচ্ছে না তো? জ্যোতি আশেপাশে তাকিয়ে সতর্ক হয়ে নিল। নিহারিকার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আমি ছেলে হলেই তোকে নিয়ে এখনই কাজী অফিসে চলে যেতাম। তোরে হেব্বি লাগছে দেখতে মাম্মা, তোরে দেখে আমি ক্রাশ খাইলাম। নিহারিকা ফিক করে হেসে ফেলল। জ্যোতি মেয়েটাই এমন, বড্ড চঞ্চল, প্রাণবন্ত, তবে মনটা স্বচ্ছ, কাচের মতো। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চললেও কেন যেন নিহারিকার মতো সাধারণ মেয়েটাই তার বন্ধু। জ্যোতি এগিয়ে এসে নিহারিকার ওড়না আরো ভালো করে ঠিক করে দিল, চুলের ক্লিপটা খুলে দিল, ঘন রেশমি কালো চুলগুলো ছড়িয়ে গেল। এরপর বলল, হ্যাঁ এবার পারফেক্ট। তোকে আমি আগেই বলেছিলাম তোকে রেড ড্রেসে অনেক সুন্দর লাগবে, তুই তো কথাই শুনিসনি। দেখ তো এখন কে বলেছে খারাপ লাগছে? কত সুন্দর লাগছে দেখতে, কারো নজর না পড়ুক। নিহারিকা ফিক করে হেসে ফেলল। ওর মাথায় গাঁটটা মেরে বলল, হয়েছে তোর চাপাবাজি, এবার চল তাড়াতাড়ি। কোথায় যাবি বল? যদি ঠোঁট বাঁকিয়ে ভাবলো কিছুক্ষণ। প্রথমে ভাবলো ভ্যাবলাকান্ত বয়ফ্রেন্ডটাকে ফুটপাথ থেকে কাপড় চোপড় কিনে দিলেই হয়তো হবে। পরে ভাবলো না থাক, বেচারা যেমনই হোক তার বয়ফ্রেন্ড তো, লেভেলটা রাখাই ভালো। তাই জ্যোতি নিহারিকার হাত ধরে আনন্দ সিনেমা হলের সামনে গেল। সেখানে একটা রিক্সা ডেকে নিয়ে বলল, মামা বসুন্ধরা যাবেন? নিহারিকা আরও চোখ বড় বড় করে তাকালো জ্যোতির দিকে, কিন্তু এর মধ্যে জ্যোতি তাকে নিয়ে রিক্সায় উঠে বসলো। রিক্সা চলতে শুরু করলে নিহারিকা মুচকুচকে বলে উঠল, বসুন্ধরা যাবি? তা তুই আমাকে আগে বলবি না? তাহলে আমি আরেকটু ভালো করে আসতাম। এসব কাপড় পরে ওখানে যাওয়া যায়? যদি ভ্রু কুচকে বলল, কেন যাওয়া যাবে না দোস্ত? ঠিকই তো আছে, ঝাক্কাস লাগছে তোকে, ট্রাস্ট মি, যে কেউ তুলেও নিয়ে যেতে পারে। এমন হলে আবার তোর হবু বর তো ভীষণ কষ্ট পাবে। নিহারিকা প্রথমে একটু থামলো, ইরফান কবিরের কথা মনে পড়ল। পর মুহূর্তেই জ্যোতিকে মুখ ভেঙিয়ে বলল, কচু কষ্ট পাবে, যত সব আজে বাজে কথা। জ্যোতি ফিক করে হাসলো, কিন্তু পর মুহূর্তে কিছু একটা মনে পড়লো তার। তড়িঘড়ি করে নিহারিকার দিকে ঘুরে বসে বলল, এই ছেমরি, তোর হবু বরের ছবি কই দেখালি? আমাকে দেখাবি না? নিহারিকা চমকে গেল। এরপর বলল, ওনার ছবি আমি কোথায় পাবো? নেই তো। চোখ সরু করলো জ্যোতি, চোখ দিয়ে ভস্ম করতে চাইল নিহারিকাকে। ঠোঁটে শয়তানি হাসি লেপটে নিয়ে টেনে টেনে বলল, সত্যি ছবি নেই নাকি আমায় না দেখানোর পায়তারা করছিস? হ্যাঁ দোস্ত দেখ, হবু দুলাভাই আমার বড় ভাইয়ের মতো, আমি মোটেই নজর দেব না। তুই টেনশন করিস না, শুধু হালকার উপর ঝাপসা করে একটু ক্র্যাশ খেতে পারি, দ্যাটস ইট। নে এবার দেখা তো, ফোন বের কর, ছবি দেখা। নিহারিকার অবস্থা এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। জ্যোতির জোর জবরদস্তির সাথে না পেরে সে অবশেষে ফোন বের করে গ্যালারিতে ঢুকলো। সাথে সাথে জ্যোতি হাত থেকে ফোন ছিনিয়ে নিল আর নিজেই খুঁজে নিল ইরফান কবিরের ছবি। নিহারিকার ফোন আজ পর্যন্ত তার বাবা ভাই বাদে কোনো ছেলের ছবি ছিল না, তাই হবু বরের ছবি বের করাটা অসাধ্য কিছু না। নিহারিকা লজ্জায় মুখ ঢাকার জায়গা খুঁজলো। সত্যি বলতে সে নিজেও এখনো দেখেনি ছবিটা ঠিক করে। কালকে রেবেকা বানু নাইমুল ইসলামের ফোন থেকে হোয়াটসঅ্যাপে ছবিটা দিয়েছে নিহারিকাকে, কিন্তু নিহারিকা শুধু একবার সিন করেই রেখে দিয়েছে, আর গ্যালারিতে অটোমেটিক সেভ হয়েই রয়েছে। দ্বিতীয়বার আর দেখেওনি এখনো। কেন যেন লজ্জা লাগছিল ভীষণ। লোকটা ছবিতেও অনেক আকর্ষণীয়, সেই ছবিতে থাকা চোখগুলো সিংহের ন্যায়, তবুও তাকে টানছিল। তাই সে চোখের দিকে তাকানোর আর সাহস হয়নি তার। জ্যোতি রীতিমতো অবাক হয়ে তাকিয়ে রইল ছবিটার দিকে। সাদা শার্ট পরিহিত লোকটার ছবিটা দেখেই যে কেউ প্রেমে পড়ে যেতে বাধ্য। কে বলবে এই লোক এক বাচ্চার বাপ? জ্যোতি কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে স্তব্ধ নয়নের সামনে তাকালো। ফোনটা নিহারিকার হাতে ফেরত দিয়ে হতবাক হয়ে বলতে থাকলো, আমি কালকেই রাদের সাথে ব্রেকআপ করবো দোস্ত। ওই শিয়ালের বাচ্চা তো ছাগলের 3 বাচ্চার মতো দেখতে। অ্যারেঞ্জ ম্যারেজে যদি এত হ্যান্ডসাম শিয়াল পাওয়া যায়, তাহলে আমি কেন এই ভ্যাবলাকান্ত রাদের সাথে সময় নষ্ট করছি? আই শুড অলসো গেট অ্যারেঞ্জ ম্যারেজ। নিহারিকা বুঝলো বেচারা রাদের কপালে অকারণেই দুঃখ বিরাজ করছে, আর সেও খুব ভালো করে চেনে জ্যোতিকে। তাই দ্রুত ফোনটা ব্যাগে ঢুকিয়ে রেখে নিহারিকাকে বোঝানোর ভঙ্গিতে বলল, আরে ব্যাপারটা তো তেমন নয়, তোর পেছনে কি কম হ্যান্ডসাম ছেলে পড়ে আছে? তুই তো নিজেই তথাকথিত ভালোবেসে রাত ভাইয়ার সাথে আছিস, তাই তোর তো গর্ব করা উচিত যে তুই এত সুন্দরী হয়েও ছাগলের 3 নাম্বার বাচ্চার সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিস। জ্যোতি যেন নিজের জ্যোতি ফিরে পেল, ভাব নিয়ে বলল, ঠিক বলেছিস। আর এমনিতেও আমি তো কিছু করতে পারবো না। কেন বলতো? নিহারিকা ভ্রু কুচকে তাকালো। কেন? জ্যোতি মলিন মুখ করে বলল, কারণ কোনো কিছুতেই কোনো কিছু হবে না, তাই কোনো কিছু করে কোনো লাভ নেই।